ট্রায়াল প্ল্যানেতে আপনাদেরকে আবারও স্বাগত। আর অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কেন দেওয়া হয়নি, আজকে আমরা এসছি এয়ারপোর্টে। কেন এসছি কিছু কারণ আছে, সেগুলো গাড়িতে যেতে যেতে বলি। কানে শুনতে পাচ্ছি না আমি আজকে আবার। আমি অনেক দিন ভিডিও করে উঠতে পারিনি, কারণ আমাকে স্নেক বাইট দেওয়ার পরে যে ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছিল তার ফলে আমার বাঁ হাতটা প্রচণ্ড পরিমাণে ফুলে গেছিলো। একদম এই মাথার এই সাইডটা পুরো সবটা ফুলে এত জ্বর এসেছিল, এত ঠান্ডা লেগে গেছিলো যে এটা এখনও পর্যন্ত কমেনি। আমার এখনও কাশি হয় মাঝে মধ্যে। তার মধ্যেই হঠাৎ করেই বাবা এক সপ্তাহ আগে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিল। তো মা বাবাকে নিয়ে হসপিটালাইজড করেছিলেন প্রথমে। তারপরে ওখানে গিয়ে জানতে পারে যে বাবার ব্রেন স্ট্রোক হয়েছে। তারপরে পাক্কা এই 7 দিন আমাদের প্রচুর ব্যস্ততার মধ্যে কেটেছে, ছোটাছুটি একটা ভীষণ টেনশনের মধ্যে কেটেছে। আর সবাই ছিল, বাবার ভাই বোনেরা, মানে পিসি জেঠু, ওরা সবাই ছিল। আমরা যাওয়া আসা করেছি। এক একদিন এক একটা হসপিটাল থেকে শুধু মানে অবজারভেশনে রেখেই বাবাকে ছেড়ে দিচ্ছিলেন, এতটা ক্রিটিক্যাল পর্যায়ে গেছিলো। তো সেই জন্য একেবারেই মানে হয়ে ওঠেনি আর কিছু করা। আর আমি জানিও না ইন ফিউচার আমি এটাকে কন্টিনিউ করতে পারবো কি না, কারণ আমাকে এখন বাড়িতেই থাকতে হবে। একটা আমাদের যে ছোট্ট ব্যবসাটা আছে সেটাকে দেখতে হচ্ছে। আর এই মুহূর্তে বাবাকে ট্রিটমেন্টের জন্য আমরা, যেহেতু সব জায়গাতেই ছেড়ে দিচ্ছিলেন বাবাকে, সেরকমভাবে চিকিৎসা করছিলেন না, কারণ ক্রিটিক্যাল পর্যায়ে ছিল বলে, আমরা খুব তাড়াতাড়ি যোগাযোগ করে ফ্লাইটে একদম ব্যাঙ্গালোর পাঠিয়ে দিলাম। বাবা মা দাদা গেছে সঙ্গে, আর আমাদের ওখানে একজন পরিচিত ভাই আছে, সে সবটা সামলে নেবে। পুরো যোগাযোগটা বোন করেছিল, কারণ ওই যোগাযোগটা ওর ভালো ছিল বলে। তো যাই হোক, এখন একটু সুস্থ বাবা, কথা বলছে, একটু কেউ ধরলে সে একটু চলতে পারছে, কিন্তু চাইছি পুরোপুরি সুস্থ হোক, একদম আগের মতো। তো সে কারণেই ভিডিও দেওয়া হচ্ছে না। আমি জানি না আবার কন্টিনিউ কীভাবে করব ভিডিওগুলো। বাইরের যে ভিডিওগুলো আপনারা খুব পছন্দ করতেন, প্রকৃতি, হয়তো খুব একটা হয়ে উঠবে না দেখানো। আমি যতটুকু পারবো তবে নিজের মতন করে হয়তো শেয়ার করার চেষ্টা করব। এয়ারপোর্টের দৃশ্য দিয়ে শুরু করলেও ঘটনাটা শুরু হয়েছিল সপ্তাহখানেক আগে থেকে। তো সেগুলোর টুকরো টুকরো ছবি আমি তুলে রেখেছিলাম, কারণ একদম এনার্জি ছিল না ওগুলো নিয়ে ভিডিও করার, একদম ইচ্ছে ছিল না। এতটা টেনশনে ছিলাম যে মানুষ সুস্থ সারাক্ষণ ছুটে বেড়ায়, সে একেবারে অচৈতন্য হয়ে শুধুমাত্র শুয়ে আছে। আর ডক্টর আমাদেরকে ভরসাও দিচ্ছিলেন না সেরকমভাবে। সেদিন ব্যাঙ্গালোরে যাচ্ছিলেন বাবারা, সেদিন এমন একটা ওয়েদার ছিল। আর যাওয়ার পথে যেহেতু দিদির বাড়ি পড়ে, দিদি বলেছিল খাবার করে দেবে। আর এই পুচকিটা দাদানকে দেখবে, দাদানকে দেখে এই পুচকিটা যেমন খুশি হয়, এই পুচকিটাকে দেখেও আমার বাপের মুখে অনেকটা বেশি হাসি ফোটে। গেট খোলো, আমি দিয়ে দাদুকে দে একটা হামি দে। ঠিক আছে, একটা ফটো তুলে দাও দাদার সাথে। কোথায় বসবো আমি? তুই যাবি নাকি? তুই যাবি? এইদিকে দাদার সাথে টাকা। বহু বছর ধরেই বাপি হচ্ছে সুগারের পেশেন্ট এবং সঙ্গে প্রেশারের পেশেন্ট। আর যখন এই রিসেন্ট কিছুদিন আগে অসুস্থ হলো, তখন সুগার লেভেল চলে গেছিলো 650-এ, আর প্রেশার চলে গেছিলো 220-তে। মানে একেবারেই যাচ্ছাতাই অবস্থা। এই আগাগোড়াই খাবার দাবারে খুব রেস্ট্রিকশন মানতো, কিন্তু তবুও হঠাৎ করে এমনটা হলো। আসলে মানসিক চাপটাও মানুষকে অনেকটা ভেঙে ফেলে। আমরা যখন নিয়ে গেছিলাম, তারপরে একটা একটা করে জানতে পারলাম যে কিডনি এফেক্টেড হয়েছে, হার্ট এফেক্টেড হয়েছে, শুনছি একটা টিউমারও দেখা দিয়েছে। মানে নানান কিছু একসঙ্গে জর্জরিত হয়ে বাপি একদম দুর্বল হয়ে পড়েছে। আর এক একটা হসপিটাল থেকে, এক একটা নার্সিংহোম থেকে খালি রেফার করছিলেন। আর লাস্টে এমআরআই করতে বলা হয়েছিল, কিন্তু এমআরআইয়ে ওখানকার ডক্টর বলেই দিলেন যে ল্যাব রিস্ক আছে। যখনই যে কন্ট্রাস্টটা দেওয়া হয়, সেই কন্ট্রাস্ট ইঞ্জেকশনটা দেওয়ার পরেই হয়তো হার্ট ব্লকেজ আসতে পারে। তাই আমরা রিস্ক না নিয়ে একদম সঙ্গে সঙ্গের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব টিকিট বুকিং করে বাপিকে পাঠিয়ে দিচ্ছি ব্যাঙ্গালোরে। ছোটোবেলা থেকেই মা আর বাপিকে দেখেছি ভোর 4টায় উঠে রাত 11টা পর্যন্ত একই রকমভাবে কাজ করে যেতে। মাও কিন্তু শুধুমাত্র হোম মেকার না, সেও বাবার সঙ্গে সমান তালে দোকানটাকে সামলাতো। মাও কিন্তু ভীষণ একটা সুস্থ নয়। আমরা দুজনেই সি-সেকশন বেবি, তারপরেও মায়ের দুবার অপারেট হয়েছে, আবার টিউমার বাসা বেঁধেছে শরীরের মধ্যে। তবুও কখনো তারা বুঝতে দেয় না যে তারা কতটা অসুস্থ আছে। আসলে বাবা মারা এরকমই হয়তো হয়, সন্তানদের সমস্ত সুখটা দিতে চায়। আর আমি এই সমস্ত জিনিসগুলোকে কখনোই
ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাইনি। আগাগোড়াই অনেক সিচুয়েশনে পড়তে হয়েছে। আমি সমস্ত রকম নেগেটিভ কিছুকে, যেগুলো খারাপ মানুষকে দুঃখ দেয়, সেই জিনিসগুলোকে সবসময় অ্যাভয়েড করেছি। যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারদেরকেই আমরা যেভাবে ভিডিওর মাধ্যমে দেখি, তাদের হয়তো সেরকম লাইফস্টাইলটা নাও হতে পারে, কিন্তু তবুও আমরা ভিউয়ার্সরা অনেক কিছু বুঝে না বুঝে অনেক সময় অনেক কমেন্ট পাস করে থাকি। আর এই যে দেখছেন আমি বাপ্পিকে ইনসুলিন দিচ্ছি, আমি নিজেই ইঞ্জেকশন নিতে গিয়ে কত কান্নাকাটি করেছি, কিন্তু আজকে আমাকে এই মুহূর্তে ক্ষণিকের মধ্যেই কতটা বড় হয়ে যেতে হয়েছে। এবার ইঞ্জেকশনটা পুশ করি বাপিকে, ততবারই আমি জিজ্ঞাসা করি, বাপি তোমার কি লাগছে, কতটা লাগছে আমাকে বলবে। ততবারই বলে না না আমার কিচ্ছু হচ্ছে না। ওভাবে ফুটো করতে বাপিকে আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি জানি এটা দেওয়ার ফলেই বাপি অনেকটা সুস্থ থাকবে, সেই জন্য আমি দিয়ে দিই। বহু বছর আগেও একবার বাপি নিজেই ব্যাঙ্গালোরে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে এসেছিল, তখন অতটা অসুস্থ ছিল না। আর আজকে একেবারেই অনেকটা অসুস্থ, তাই মা আর সঙ্গে দাদা যাচ্ছে। বাপি এখন একটু বসতে পারছে, একটু হাঁটতে পারছে, কিন্তু কিছুদিন আগে একেবারে সেন্সলেস ছিল। যেহেতু ব্রেন স্ট্রোক করেছিল, সেহেতু সে মাথাটাকে তুলতে পারছিল না, পুরো বেডে ছিল, বেডে থেকেই তার সমস্ত কাজকর্মগুলো করাতে হচ্ছিল। ওয়েদারটা ভীষণ মনোরম ছিল, কিন্তু ভীষণ বিরক্ত লাগছিল আমার, কারণ টেনশন হচ্ছিল ফ্লাইট চলবে কি চলবে না। বৃষ্টি আর নরম ওয়েদার আমার ভীষণ পছন্দের, কিন্তু পরিস্থিতি এই পছন্দের ওয়েদারটাকেও বিরক্তি বোধ করাচ্ছে। এয়ারপোর্টে মা বাপিকে নামিয়ে দিয়ে আমরা খুব বেশিক্ষণ ওয়েট করিনি, কারণ বাড়ি এসে আমার আবার দোকান খুলতে হতো। আর এটা হচ্ছে সেকেন্ড দিনের একটা ছোট্ট ক্লিপ। একদম আমার ইচ্ছে ছিল না ক্লিপগুলো নেবার, কিন্তু তবুও টুকরো টুকরো হিসেবে আমি নিয়েছি। যখন বাপি একটু সুস্থ থাকতো তখন, মানে এর থেকেও বাপি অনেক বেশি অসুস্থ থাকতো, বেশিরভাগ সময় সেন্সলেস ছিল। আমরা প্রথম দিন কিছু জানাইনি, তবে যখন জানালাম ও তারপর থেকে প্রত্যেক দিন আমাদের সঙ্গে হসপিটালে যেত আসতো। আর প্রায় আমরা রাত 10:30 11টার সময় বাড়ি ফিরতাম। ভালো লাগতো না বাড়িতে, বাপির কাছে গিয়ে থাকলে তবু ভালো লাগতো। ওই রাত্রে ফেরার সময়ও প্রায় দিনই বৃষ্টি হতো, তাতে আমরা ভিজতে ভিজতে বাড়ি ফিরতাম। আর আমি একটু একটু করে ছোটোবেলা থেকেই দোকানটা আমি শিখেছিলাম। আমার বাবাই আমাকে খুব হাতে ধরে ব্যাপারটা শিখিয়েছিল, আর সারাক্ষণই বলতো যার বাবার যে প্রফেশন আছে সেটা শিখে রাখাটা খুব দরকার। আর বাপির সঙ্গে আমার এই দোকানে থাকতে থাকতে, শুধু বাপি বলবো না, মা বাপির সঙ্গে দোকানে থাকতে থাকতে আমি অনেকটা হ্যাবিটেড। আর দোকানটা সম্পর্কে একটু বেসিক নলেজ আমার আছে, কিভাবে বাজার করতে হয় সেটাও আমি জানি, কারণ আমি ছোট্টবেলা থেকে যখন খুব ছোট্ট খুদে ছিলাম তখন আমি বাপির সঙ্গে বাজার যেতাম। দু হাতে বাপির অনেক মাল থাকতো, প্রায় 10 কেজি 15 কেজি করে মালপত্র থাকতো, আর আমি ঘাড়ের ওপর উঠে বাপির চুল ধরে বাপির সঙ্গে গোটা বাজার ঘুরে বেড়াতাম। সেই থেকে আমার বাজার যাওয়া। তারপরে আমি যখন বড় হই তখনও কোন দোকানে কোন মালটা আনে, কোন দোকানে কতটা কিনতে হবে, এই ব্যাপারগুলো আমাকে ছোটোবেলা থেকে একটু একটু করে শিখিয়েছিল। সেই জন্য আমার খুব বেশি অসুবিধা হয় না। তবে এই পরিস্থিতিতে এসে আমার খুব বেশি খারাপ লাগছিল, কারণ আমি একা একা কোনোদিনও ভেবে দোকানে থাকিনি, হয় মা থাকতো নয় বাপি থাকতো, কিন্তু আজ সম্পূর্ণ একা। আসলে বেশ কিছু সবজি কেনা ছিল, আমি যদি দোকানটা না খুলতাম সবজিগুলো পচে যেত। আর ভীষণ একটা চলতি একটা দোকান, তাই এটাকে আমাকে হয়তো টুকটুক করে কন্টিনিউ করতেই হবে। তো এরা পুরোপুরি বাবাকে নিষেধ করে দিয়েছেন এত ব্যস্ত একটা জীবন কাটাতে, এত চাপ নিতে। আর তাছাড়া বাবা নিজেও হয়তো একেবারেই পারবেন না, কারণ বাড়িতে যে কদিন উনি ছিলেন, হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসার পরে 2 দিন রাখা হয়েছিল, তারপরে আবার ব্যাঙ্গালোর পাঠানো হলো। তো সেই কদিনই উনি সেন্সলেসের মতনই থাকেন বেশিরভাগ সময়। আমার বাবাকে দেখেছি ভীষণ ব্যস্ত একটা মানুষ, ভীষণ জ্বর নিয়েও সে সমান তালে দোকান দিয়ে গেছে, বাজার করে গেছে, একটা দিনের জন্য সে শুয়ে রেস্ট নেয়নি। আমার মা বাবা ওই যে বললাম ভীষণ ব্যস্ত, তাদের শরীর খারাপ দেখার মতন, নিজেদের শরীর খারাপ নিয়ে ভাববার মতন সময় নেই। তো যাই হোক, আজকে সেই মানুষটা সারাক্ষণ বেশিরভাগ সময় শুয়ে কাটাচ্ছে, চোখ বন্ধ করে থাকে, কিন্তু তার নার্ভ এত বেশি সতেজ স্ট্রোক হওয়ার পরে যে সে ঘুমোতে পারে না। হসপিটাল থেকে হসপিটাল যখন রেফার করা হচ্ছিল, তার মাঝে মধ্যে যখন বাবার একটু সেন্স ফিরছিল, তখন নাকি শুধু বলছিল যে মামন পাপনকে রান্না করতে বলো আর আমাকে বাড়ি নিয়ে চলো, আমি ওখানে গেলে ওদের রান্না খেলেই সুস্থ হয়ে যাব। কিন্তু আমরা সেটা করিনি, আমরা লাস্টে মিশনে নিয়ে গেছিলাম। তো সেখানে আমরা যাওয়ার আগে শুনেছি বাপি নাকি প্রচণ্ড পরিমাণে কান্না করছিল। আর সেদিন ওখানে ছিল দিদির ওই পুচকি মেয়েটা, ও নাকি তার দাদানকে নাচ গান কবিতা দেখিয়ে শুনিয়ে তারপরে মুখে হাসি ফুটিয়েছে। তো যে বাবা
এত শক্ত একটা মানুষ যে বাবার হাজারো কষ্ট কখনোই সে মুখ ফুটে বলে না। অত্যন্ত পরিমাণে চাপা এক ধরনের মানুষ, শুধু বাবা না, ওই মা, আমাদের পরিবারের বেশিরভাগ জনই হচ্ছে ভীষণ চাপা। তো সে যখন ওভাবে কষ্ট পায় সেটা যে ভাষায় প্রকাশ করার মতন না। সেই যখন কথাগুলো শুনি বা দেখি চোখের সামনে একটা মানুষ এতটা অসুস্থ, ওটা শুধু অনুভূতি দিয়েই বোঝানো সম্ভব যে সেই মুহূর্তগুলো আমরা কিভাবে পার করেছিলাম। আমরা যখন মিশনে একটু রান্না করে নিয়ে গেছিলাম, 4 দিন পরে আমার বাবা একটু উঠে বসেছিলেন আর আমাদের রান্না করা খাবার খাচ্ছিলেন। এটা হচ্ছে আমাদের কাছে শান্তির। কিন্তু পরে শুনলাম ওখানে এমআরআই করাতে বলেছিল, কিন্তু এমআরআই বাপির পুরো লাইফ রিস্ক ছিল, কারণ যে কন্ট্রাস্টটা দেওয়া হয় সেটা উনি সহ্য করতে পারতেন না, বা নর্মাল যে এমআরআইটা হয় সেটাও মানে নর্মাল মানুষের পক্ষেই এমআরআই করাটা খুবই রিস্ক। আর সেখানে এতটা অসুস্থ মানুষ, সেই জন্য ওখানকার ডক্টর বলেই দিয়েছিলেন যে লাইফ রিস্ক ওনার পুরোপুরি আছে, এরপরে আপনাদের সিদ্ধান্ত। তো আমরা সেই জন্য আর ওখানে এমআরআই করাইনি। তো তারপরে বাড়ি নিয়ে আসার পরে 2 দিন পরে আমরা ব্যাঙ্গালোরে শিফট করি বাপিকে। বাপি আমাদেরকে ছোট থেকে ছেলে বা মেয়ে হিসেবে আলাদা করে দেখে বড় করেনি। সে সবসময় বলতো একটা মানুষ হতে হবে, আর যতক্ষণ তোর শরীর যতটা কাজ করার ক্ষমতা দেবে তুই ততটুকুই করবি। যদিও আমি খুব বেশি কাজ করতে পারি না, আমার নিজেরও বেশ কিছু সমস্যা আছে। সবাই যতক্ষণ বাপির কাছাকাছি থাকতাম, বাপির সামনে থাকতাম, ততক্ষণ সবার মুখে একটা হাসি থাকতো, কারণ আর নানান ধরনের কথা থাকতো বাপিকে নিয়ে, যেগুলো বাপির শুনলে ভালো লাগবে। বাপি সেই কথাগুলো আমাদের কথা শুনে হাসতো, আমাদের হাসি দেখে হাসতো। আসলে বাপির নার্ভেরও সমস্যা হয়েছিল, মনের ওপর চাপ পড়ে। তো আমরা যতটুকু তাকে ভালো রাখার চেষ্টা করব, যতটুকু সে হাসবে, আমরা জানি হাসি একটা ওষুধ, ততক্ষণ সে ভালো থাকবে। সন্ধেবেলা থেকে বাপি যেহেতু আজ থেকে একটু কথা বলতে পারছিল, সেহেতু সবার কাছে বারবার করে বলছিল আমি আর হসপিটালে থাকবো না, অনেক দিন থেকেছি, আমাকে তোমরা বাড়ি নিয়ে চলো, মামন পাপনের কাছে থাকবো, বাড়িতে থাকলেই আমি ঠিক সুস্থ হয়ে যাব, দোকানেও আমি আর যাব না, মামন যতটুকু পারবে ততটুকুই করবে। আসলে এই কথাটা বলার মানে হচ্ছে বাবাকে এত বলেছি চাপ নিও না, হালকা করো কাজ, কিন্তু কখনো কথা শুনতো না। সেই জন্যই বলছে আমি আর অত দোকানে যাব না, মামন যা পারবে তাই করবে, আমাকে তবু বাড়ি নিয়ে চলো। তাই বারবার এভাবে বলার পরে পিসিরা ঠাম্মিরা সবাই মিলে সিদ্ধান্তই নিয়ে নিলাম যে বেশ বাপি এবার আমাদের সাথে বাড়ি আসুক, সমস্ত রকম টেস্ট করিয়ে ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে তারপরে আমরা আবার বাড়ির পথে রওনা দিয়েছি। বাড়ি ফিরেছি সেদিনও প্রায় রাত 11:30-12টা বাজে। প্রথম দিন থেকেই জেঠু দাদা পিসিরা ঠাম্মি মা একদম হসপিটালে দিন রাত থাকতো, ঠিক করে কারোর নাওয়া খাওয়া নেই, বিধ্বস্ত অবস্থা। আর বাপির যখনই সবাই চোখের একটু আড়াল হতো, এদিক ওদিক যেত, মায়ের কাছে শুনলাম সবাই নাকি চোখের জল ফেলতো। আসলে ডক্টররা এতই ক্রিটিক্যাল অবস্থা হয়েছিল যে ভরসা দিচ্ছিলেন না। আমাদের বিশ্বাস বাপি আবার আগের মতন সুস্থ হবে। বাড়ি নিয়ে আসার পরে সবাই দেখতে এসেছিল আত্মীয়রা। তারপরে গ্রামের মানুষের এত ঢল নেমেছিল যে বাপি একটু রেস্ট নিতে পারছিল, তাতে একদিকে ভালো হয়েছে। এই যে বাপি অনেকক্ষণ বসে থাকতে পারছে, অনেকটা কথা স্বাভাবিক হয়েছে, যদিও এখনও অনেক কথা গুলায়। আর আপনারা সবাই ভালো থাকবেন। আমি চেষ্টা করব টুকটাক আমার ভিডিও দেওয়ার, তবে এখনকার ভিডিওগুলো হয়তো আবার অন্য রকমের হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব অন্য কাউকে নিয়ে কোনো রকম বিব্রতকর প্রশ্ন করবেন না। আপনারা যা অনুমান করছেন তা সত্যি, তবে সেগুলো নিয়ে খুব বেশি ডিটেলসে যাব না। সকলে ভালো থাকবেন।